আজ আবার একটা নতুন সফরে আমরা বেরিয়েছি। আশা করছি তোমরা আমাদের সাথে থাকবে এবং এই নতুন জায়গাটাতে কিভাবে যাবে বা এই জায়গার বিবরণ অথবা জায়গাটা কিরকম সেই সম্পূর্ণ তথ্য পুরো ভিডিওতেই থাকবে। তোমরা সঙ্গে থাকো। শুভ রামনবমী। রামচন্দ্রের আবির্ভাবের এই পুণ্যতিথিতে লালরঙা চিঠির বিশেষ প্রতিবেদন নিয়ে রাম মন্দিরে আজকে আমরা উপস্থিত হয়েছি। তবে অযোধ্যার রাম মন্দির নয়, নিউ টাউনের রাম মন্দির, অর্থাৎ পূর্ব কলকাতার একটি অনন্য সাধারণ উপাসনালয়। এবং এই নিউ টাউন রাম মন্দিরের ভেতরে কোথায় কি দেখার আছে না আছে এবং মন্দিরটার সমগ্র ভাস্কর্য, কারুকার্য এবং যা কিছু আছে সমস্ত কিছু তোমাদের সামনে আমরা তুলে ধরব। এখানে পুজো দেওয়ার জন্য বিভিন্ন সামগ্রী রয়েছে, তো তোমরা এখান থেকে পুজোর উপকরণ কিনে ভেতরে পুজো দিতে পারো। এরকম একাধিক দোকান এখানে রয়েছে, নিশ্চয়ই ভেতরেও থাকবে। বিভিন্ন দামের রয়েছে, 50, 100 বা তার আরও বেশি, তার চেয়ে কমও রয়েছে। আর যে কোনো রাম মন্দিরের যা বিশেষত্ব, যে প্রভু শ্রী রামচন্দ্রের আগে তার প্রধান সেবক হনুমানজির মূর্তি থাকবে, এখানে নিউ টাউনের রাম মন্দিরেও আমরা তাই দেখতে পাচ্ছি। অযোধ্যাতেও আমরা দেখেছি হনুমানগাড়ি মন্দির প্রথমে পড়ে শ্রীরামচন্দ্রের মূল মন্দিরের আগে। এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। সুবিশাল একটি প্রায় মনে হয় 150 ফুটের একটি হনুমানজির মূর্তি, সেটা সবার প্রথমে নজরে পড়বে। তারপর এখানে আরেকটা ছোট হনুমানজির মূর্তি আছে। এর সমস্তকে পেরিয়ে তারপর ওই যে দেখছেন ছোট হনুমানজির মূর্তি বড় মূর্তির পাশে, এই সমস্ত কিছু এবার অতিক্রম করে আমরা মূল রাম মন্দিরে প্রবেশ করি। এই জায়গার ঠিক পাশে, মানে আমার বাঁ হাতে একটি জায়গা রয়েছে যেখানে এই জায়গাটির কথাই আমি বলছি, এখানে কীর্তন হয়। এছাড়া আমি সামনে আরও যেটুকু দেখতে পাচ্ছি, এই যে যেমন এই দোকানটা, এখানে বেশ কিছু বই আছে, ভেষজ জিনিস পাওয়া যায় এবং এই সামনের দোকানটাতে পুজোর সামগ্রীও কিন্তু পাওয়া যায়। আমরা দুজনে রাম মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, আর এই হচ্ছে আমাদের পুজোর উপচার। এটা 50 টাকার আমরা নিয়েছি। ধূপ, মিষ্টি, ফুল সমস্ত কিছু দিয়েছে, সিঁদুর, মোমবাতি সমস্ত কিছু। ডান দিকে খাবার। সুতরাং পুজো দিয়ে তোমরা এখানে খেতে পারবে। এটা মেন গেট। দুঃখের বিষয় কি লেখা আছে আমি পড়তে পারছি না, কারণ হিন্দিতে আমার অবস্থা খুবই ঢিলে ঢালা। এখানে একটি রাক্ষসের মুখ আছে, এখান দিয়ে ঢুকে আরেকটি মন্দিরে যেতে হয়। তবে আমরা প্রথমে আগে এই মন্দিরে যাব, পুজো দেব, তারপর আমরা বাকি মন্দিরগুলো ঘুরবো। এই যে সূর্যদেবের রথ, সপ্তাশ্ব রথ, 7টা ঘোড়ায় টানা রথে সূর্যদেব আসেন, আর তার পাশেই আমরা দেখতে পাচ্ছি মহাদেবের মূর্তি। সাধারণত শিবলিঙ্গ দেখা যায়, কিন্তু এখানে কিন্তু মহাদেবের একটি অপূর্ব ভাস্কর্য এই যে আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে মূল রাম মন্দির। এই রাম মন্দিরেই এবার আমরা প্রবেশ করব। আমরা মূল রাম মন্দিরে প্রবেশ করলাম। এখানে দুজন পুরোহিত বসে আছেন, তারাই পুজো দিচ্ছেন আর কি। পুজোর উপচার নিয়ে আপনারা পুরোহিতকে দেবেন, তিনি পুজো দিয়ে দেবেন। প্রসাদ অবশ্যই আপনারা পাবেন। আর এই হচ্ছে সেই রাম মন্দির, অপূর্ব সুন্দর ভাস্কর্য। ওপরের যে ঝাড়বাতিটা দেখুন, এবং ছাদটাও কি অপূর্ব কারুকার্যে মণ্ডিত। এই যে দুজন পুরোহিতের কথা বলছিলাম, তারা নিষ্ঠা সহকারে পুজো দেওয়াচ্ছেন। আর সামনে প্রণামীর বাক্স। এখানে দেখুন কারুকার্য, পুরো মন্দিরটাই কিন্তু শ্বেত প্রস্তর নির্মিত এবং সেখানে শিবলিঙ্গ আছে। আর এই মন্দিরের চারপাশটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন। এখানেই আমরা নিষ্ঠা সহকারে পুজো দিলাম। আমরা এবার এসেছি জিনমাতা মন্দিরে। এটি বাঙালি হিন্দুদের কাছে খুব একটা পরিচিত শব্দ নয়। এই দেবী কিন্তু অবাঙালি হিন্দুদের মধ্যেই পূজিতা হন।
তো যাই হোক, এই মন্দিরটিও যথেষ্ট কারুকার্য মণ্ডিত। এখানে আমরা দেবীকে প্রণাম জানিয়ে আবার বাইরে বেরিয়ে আসলাম। এবার আমরা অপর আরেকটি মন্দিরে এসেছি। এরকম একাধিক মন্দির শুনে মনে হতে পারে যে আমরা কি এক এক জায়গায় যাচ্ছি। অ্যাকচুয়ালি ওই একটা জায়গার মধ্যেই একাধিক মন্দির রয়েছে। এখানে বিভিন্ন দেব দেবীর পুজো হয়, যেমন এখানে আমরা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, ওপাশে রামচন্দ্র এবং সীতার মূর্তিও রয়েছে এবং রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি রয়েছে। এরকম একাধিক মূর্তি, মা কালীর মূর্তিও আমরা দেখেছি এখানে। এর পাশাপাশি এখানে বেশ কিছু হিন্দু শাস্ত্রীয় যেই মন্ত্র আছে সেই মন্ত্রোচ্চারণও হচ্ছিল আমরা যখন গিয়ে পৌঁছই তখন। এবং এই জায়গাটাও কিন্তু বিভিন্ন রঙিন ছোট ছোট কাজ দিয়ে ডেকোরেশন করা, মানে সুন্দর করে সাজানো, যেরকমটা আমরা দেখেছিলাম জৈন মন্দিরে। তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই সেটা দেখেছো। এখানে যেমন লক্ষ্মী নারায়ণের মূর্তি রয়েছে, এর পাশেই আমরা দেখতে পাচ্ছি রাম, লক্ষ্মণ এবং সীতার মূর্তি। প্রতিটি মূর্তি এবং মূর্তির পেছনে যে ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা কিন্তু প্রচন্ড সুন্দর, ভীষণ ঝকঝকে যাকে বলে। এবং এটি রাধাকৃষ্ণের মূর্তি। এবং দেওয়ালের চারিপাশে হিন্দু পুরাণের বিভিন্ন গল্প, সেগুলো কিন্তু ছবির আকারে বসানো রয়েছে গোটা ঘরটা জুড়ে। এবং এই ঘরটা কিন্তু অনেকটাই বড়, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এখানেও বেশ কিছু পুরাণের ছবি, দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আরেকটা রাক্ষসের মুখওয়ালা দরজা, এই দরজাগুলো কিন্তু আমাদের বেশ মজার লেগেছে। মানে ঢুকলেই মনে হয় যে দর্শকরা দেখছেন তাদের মনে হবে যে আমরা একেবারেই চিরতরে রাক্ষসের গহ্বরে, মুখগহ্বরে পৌঁছে গেলাম। তো এই যে আমি ঢুকছি ত্রাই চিৎকার করতে করতে। এইবার পরবর্তী দৃশ্যে দেখা যাবে আমি জীবিত না মৃত। এখানে দেবাদিদেব মহাদেবের মূর্তি আছে। আমাকে ঠাকুরমশাই কপালে তিলক পরিয়ে দিলেন। প্রৌঢ় মানুষ, দীর্ঘদিন এখানে উপাসনা করছেন। আর এখানে বিভিন্ন দেওয়ালে রামায়ণের বিচিত্র মুরালস আমরা দেখতে পাচ্ছি। এখানে সীতাহরণ, তার পাশে এখানে লক্ষ্মণের শক্তিশাল, যে লক্ষ্মণ অজ্ঞান হয়ে আছে এবং সবাই তার আরোগ্য প্রার্থনা করছে। এখানে রামচন্দ্রের অকাল বোধন, সেই রামচন্দ্র যখন নিজের চোখ বিনষ্ট করতে চেয়েছেন একটি নীলপদ্মের বদলে, তখন দেবী দুর্গা আবির্ভূত হচ্ছেন। আর এখানে খুব সম্ভবত সীতার অগ্নি পরীক্ষা। এতক্ষণ আমরা আমাদের মুখ দেখাতে পারিনি, কারণ গানও চলছিল, আমাদের অফ ক্যামেরাও শ্যুট করতে হচ্ছিল। এখন দেখালাম, আরও দেখব এই রাম মন্দিরের আর যা কিছু আছে সেই সমস্ত আমাদের দেখাবো, দেখতে থাকো। বেরিয়ে এবার অন্য দিকটায় যাচ্ছি। আবারও চলে এলাম রাম মন্দিরের সামনে।
এখান থেকে এবার পরবর্তী গন্তব্যে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্যদেবের সেই সপ্তাশ্ব রথ, 7টা ঘোড়া, এবং এই হচ্ছে সূর্যদেবের রথ। গোটা মন্দিরটা আমিও দেখলাম, আপনাদেরকেও দেখালাম, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আমি খুব অনেস্টলি বলছি, আমি মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে হয়েছিলাম, দূর এটা কি দেখতে এসেছি, ছোট্ট একটা মন্দির, কিন্তু সিরিয়াসলি ভেতরে ঢোকার পর কিন্তু পুরো ভাবনাটাই বদলে গেছে। ভেতরটা খুব সুন্দর। এর আগে যে জৈন মন্দির দেখিয়েছি ছোট ছোট কাজ দিয়ে, রঙিন কাজ দিয়ে ডিজাইন করা মন্দির, এখানেও কিন্তু ঠিক সেরকম একটা মন্দির রয়েছে যেটা প্রথমে তোমরা দেখলে, ওটাও কিন্তু ছোট ছোট রঙিন কাজ দিয়ে গোটাটাকে ডিজাইন করা, খুব বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। এখানের আমার একটা ড্রব্যাক মনে হয়েছে, সবই প্রায় হিন্দিতে লেখা। আমার মতো হিন্দি পণ্ডিত লোকজনকে এখানে দেখে ডিরেকশন কিছু বুঝবে না, সেটা একটা প্রবলেম। হিন্দির পাশাপাশি বাংলাটা রাখলে ভালো হতো। আদারওয়াইজ প্রত্যেকটাই আমার ভালো লেগেছে। বাইরে খাওয়ার দোকানও রয়েছে, এখানে ওয়াশরুম রয়েছে সাইডে, এবং পুজো দেওয়ার ব্যবস্থা, সবটাই ভীষণ ভালো লেগেছে। ভীষণ ছিমছাম পরিচ্ছন্ন, এবং সব থেকে ভালো ব্যাপার, ফটো তোলার ক্ষেত্রে কোনো সূচিবাগ্যস্ততা নেই। মানে অনেক মন্দিরেই দেখা যায় মানে সেখানকার পুরোহিতরা এমন ভাব করেন যে মানে ফটো তুললে দেবতা অপবিত্র হয়ে যাবেন, এইরকম একটা ব্যাপার। সুতরাং যেখানে ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউড সেই জায়গাগুলো আমাদের ভালো লাগে, কারণ ফটো ভিডিও তো শুধু ভ্লগিং এর জন্য না, সেই স্মৃতিটাকে ধরে রাখা। আমরা এর আগে কঙ্কালীতলার ভ্লগ তোমাদের দেখিয়েছি, সেখানেও ফটো তোলায় কোনো নিষেধাজ্ঞা নেই, এখানেও নেই। সুতরাং তোমাদের দেখাতে পারলাম। এবং সব থেকে বড় কথা যে আমাদের ব্লগ দেখে তোমরা যদি একজনও এই রাম মন্দিরে আসো, তাহলে আমরা মনে করব আমাদের ব্লগিং সার্থক হয়েছে। এবং যখন তোমরা এই ব্লগটা দেখবে, সে দিনটা হচ্ছে রামনবমী। সুতরাং রামনবমীতে দুপুরে আমাদের ব্লগ দেখে তোমাদের অবকাশ থাকবে বিকেলে এখানে ঘুরে যাওয়া। আর যদি সেটা একান্ত সম্ভব না হয়, তারপরে যে কোনো দিন আসতে পারো নিউ টাউনে, কোনো অসুবিধা নেই। এবং দেখলে কিন্তু একটা তৃপ্তি নিয়ে বাড়ি ফিরবে, এটুকু বলতে পারি। কিভাবে আসতে হবে ডিরেক্ট, মানে তার ডিরেকশন ডিটেইল একটু বাদে বলছি বাইরে। এখানে আমরা এবার একটু বিশ্রাম নেওয়ার জন্য বসেছি। জায়গাটা খুব সুন্দর, সামনে একটা পুকুর বা ঝিলের মাঝামাঝি একটা জলাশয় বলা যায়। সেখানে মহাদেবের বিরাট বড় মূর্তি, তার সামনে বেঞ্চ পাতা, এবং এরকমই একটা বেঞ্চে আমরা একটু জিরিয়ে নিলাম। এবং জিরিয়ে নেওয়ার পর তারপর আমরা গাড়িতে উঠে ফেরার পথ ধরেছিলাম। তো আমরা পুরোটা ঘুরে এবারে বাড়ির পথ ধরেছি। এখানে আসার জন্য ইকো পার্ক 4 নম্বর গেট, সেই অবধি আসতে হবে। সেটা সেক্টর 5 অবধি মেট্রোতে আসতে পারেন। মেট্রো থেকে নেমে ওখানে অটো, টোটো, বাস থাকবে, টোটো নয় বাস থাকবে। সেখান থেকে ইকো পার্কের 4 নম্বর গেট থেকেও মোস্ট প্রবাবলি ওখানে টোটো আছে। এছাড়া হাঁটা পথে খুব যে দূরে তা নয়, ইকো পার্কের 4 নম্বর গেট থেকে হাঁটা পথে ওই 10 মিনিট মতো। আর এখানে এর পাশাপাশি মন্দির মাঝের সময়টা বন্ধ থাকে, মন্দির খোলা থাকে হচ্ছে সকাল 6টা থেকে 12টা, আবার বিকেলে 3টে থেকে 9টা। তো 12টা থেকে 3টে অবধি বন্ধ থাকে। হ্যাঁ, কিন্তু এই মাঝের টাইমটাতে আপনারা যদি একটু আগে আসেন, এসে কিন্তু খুব ভালোভাবেই ইকো পার্ক একেবারে পাশেই, ইকো পার্ক কিন্তু ঘুরে নিতে পারেন। ইকো পার্ক ঘুরে এই মন্দিরটা দেখে একেবারে ফিরে যেতে পারেন। তো এবার আর কিছুই না, যেটা বলার যে আমাদের এই ব্লগটা যখন তোমরা দেখবে, আগেই বললাম যে সেটা একটা মহতি দিনে, রামনবমীতে। সুতরাং অযোধ্যার রামনবমীর ব্লগ আমরা ভবিষ্যতে তো করব, কিন্তু এই কলকাতা শহরের বুকেই যেরকম একটা সুন্দর ছিমছাম পরিচ্ছন্ন একটি শ্রীরামচন্দ্রের উপাসনালয় আছে, এটা তো অত্যন্ত বড় বিষয়। আমরা নিজেরাও খুব একটা জানতাম না। তো মনে হলো যে রামনবমীর দিনে লালরঙা চিঠির শ্রীরামচন্দ্রকে নিবেদন করার কি থাকতে পারে। তো এমন কিছুই থাকতে পারে আমরা ভেবেছিলাম, যে কলকাতার বুকে যদি কোনো রাম মন্দির থাকে।
তো সেখানে সার্চ করতে করতে নিউ টাউন দেখলাম এবং তারপর ভাবলাম যে সম্প্রচারটা করা যাক। আর প্রত্যেককে বলবো যে অতি অবশ্যই আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একবার এখানে ঘুরে যাও, পরম তৃপ্তি নিয়ে কিন্তু তোমরা ফিরবে। জয় শ্রীরাম। আর গতে গতা কথাগুলো নতুন করে কি বলবো, ভালো লাগলে একটা লাইক করে দিও, এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর ঘুরে যাও। ভালো লাগলে ইতিবাচক কমেন্ট, খারাপ লাগলে নেগেটিভ কমেন্ট। এইভাবে কেউ বলে না। দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন করে গন্তব্যে।